শুভেন্দু সাহেব যে ধরনের বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ নিয়ে, সেটা প্রথমত সেটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই। কারণ তিনি এইভাবে করে আরেকটা দেশ নিয়ে বলার তার কোনো অধিকার নাই। এক্ষেত্রে আমি কিন্তু বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, উনি কিন্তু যথেষ্ট বাংলাদেশ নিয়ে কথা বলতে যথেষ্ট চিন্তাভাবনা করে কথা বলেন, বা সেন্ট্রাল থেকেও যখন কথা বলা হয় এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনি না। কিন্তু শুভেন্দু সাহেবের বক্তব্যগুলো অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং খুব একটা অ্যাটাকিং, যেটা বাংলাদেশের জন্য এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তার দেশে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে বা যে ধরনের জিনিসপত্র হচ্ছে, এগুলো আসলে ইন্টারন্যাশনাল ইস্যু। সো এটা তাদের দেশের মুসলমানদেরই সেভাবে করে এটার প্রতিবাদ করতে হবে, যেভাবে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে। সম্প্রতি শেখ হাসিনা ভারত থেকে গণমাধ্যমে ইন্টারভিউ দিয়েছেন। উনি বলেছেন যুদ্ধাপরাধের বিচারের প্রতিশোধ নিতেই আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। আবার উনি এটাও বলেছেন পাকিস্তানের ছায় কেন ফেরানো হচ্ছে বাংলাদেশকে। প্রথমত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রথম সমস্যাই কিন্তু এটা যে তারা তাদের ভুল মানতে নারাজ। শেখ হাসিনা কিন্তু ট্রায়াল ফেস করেন নাই, উনি পালিয়ে গিয়েছেন, এবং ওনার আত্মম্ভরিতা, ওনার এই যে অ্যারোগ্যান্স, এটাই কিন্তু ওনাকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং এতগুলো মানুষ মারা গেল, উনি ওই বিটিভিতে তার নাকি কান্না ছিল, এখন উনি আবার নতুন নতুন কথা বানিয়ে দেশে একটা আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছেন। কিন্তু আসলে মিডিয়ার বাইরে আওয়ামী লীগের প্রেজেন্স কিন্তু আমরা খুব একটা দেখছি না, এবং সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। সো তাদের নিয়ে আসলে খুব বেশি কথা বলার বা চিন্তা করার নাই। বেশি তাদের অ্যাক্টিভিটি 2-1 5 10 লোক নিয়ে তারা অ্যাক্টিভিটি করছে। হ্যাঁ, তাদের কিছুটা সমর্থন আছে, এবং যারা তাদেরকে সমর্থন করছেন তাদের কাছে আমি বারবার একই প্রশ্নই রেখেছি, সেটা হচ্ছে যে আপনাদের কি এতটুকু বিবেক নাই যে শিশু হত্যা, গণহত্যাকারীদেরকে আপনারা আবার ক্ষমতায় আনতে চান, আপনারা সেই স্বপ্ন দেখেন? তো এটা আসলে খুব দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে এই ধরনের পলিটিক্সকে এখনও এনকারেজ করা হচ্ছে। কারণ আমরা কিন্তু জুলাইয়ের পর থেকে সামনে এগিয়ে যেতে যাচ্ছি, যেখানে আসলে এই সিচুয়েশন থাকার আমি আসলে কোনো কারণ খুঁজে পাই না। শেখ হাসিনা ভারতে যে ইন্টারভিউ দিয়েছে, সেখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি অবসর নেবেন কিনা। ওটা তিনি প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে বাংলাদেশের যে অবস্থা, তার মতো নেতৃত্বের প্রয়োজন আছে, এরকম দাবি উনি তুলেছেন। ওনার এই মন্তব্যকে আপনি কি মনে করছেন? উনি দেশ ধ্বংস করে কি আর বাকি যেটা আছে ওই টাকাটা নিতে আসছেন, নাকি উনি তো এমনি দেশের টাকা ওনার লোকজন সব বাইরে পাঠিয়ে দিয়েছে, হয়তো ওটা যা বাকি আছে ওটা নিতে আসছেন সম্ভবত, এটাই মনে হচ্ছে। আর তো কিছু বলার নাই এই ব্যাপারে। কারণ উনি অবসর নিক কি না নিক, আওয়ামী লীগের যদি আসলেও দেশে রাজনীতি করার কোনো পরিস্থিতি সৃষ্টি হয় বা এই ধরনের কিছু, এটা তাকে বা যেই গণহত্যাকারী যারা, তাদেরকে বাদ দিয়েই চেষ্টা করার সুযোগ ছিল, কিন্তু সেটা তারা করছে না। সেটা তাদের জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু এই যারা সরাসরি মানুষ হত্যায়, শিশু হত্যায় জড়িত ছিল, এতগুলো মানুষ আহত হয়েছে, তাদের কোনো লজ্জা নাই, তাদের কোনো অনুশোচনা নাই, তারা আবার রাজনীতি করতে চায় বাংলাদেশে। এটা আসলে খুবই দুর্ভাগ্যজনক যে এইগুলা নিয়ে আমরা এখনও এই ধরনের মানুষকে মানুষ সাপোর্ট করে, এটা খুবই দুর্ভাগ্যজনক। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি তুলেছেন জামাত ভোট করেছে ইসলামী ব্যাংকের টাকা। আবার আমিরে জামাত বলেছে প্রমাণ করতে পারলে উনি তাকে মেডেল দেবেন। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? এটা আসলে এই বিষয় নিয়ে আমি আসলে খুব একটা মন্তব্য করতে চাই না। কারণ এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই ব্যাপারে কথা বলেছেন, হয়তো কিছু চিন্তা করেই বলেছেন। সো এটা সত্যতা সম্পর্কে আমার নিজের কোনো ধারণা নেই, কাজে এই বিষয়ে মন্তব্য করা আমি সমীচীন বলে মনে করছি না। ইসলামী ব্যাংক নিয়ে জামাতের এত মাথা ব্যথার কারণ কি বলে মনে করেন? দেখুন, জামাতের আসলে ফান্ডিং কোথা থেকে আসে, তারা কিভাবে এত টাকা বাইরে থেকে তাদের জন্য ফান্ডিং আসে, এটা আসলে কিন্তু কখনো ওপেন হয় নাই। জামাতকে নিয়ে অনেকে বলেন যে ওনারা খুব সৎ, এই সেই, কিন্তু ওনাদের আসলে ফান্ডিংয়ের উৎস নিয়ে কিন্তু আসলে খুব একটা কথাবার্তা বলা হয় না। এবং আমরা সবসময় দেখেছি তারা সবসময় অনেক রিচ। সো হ্যাঁ, এখানে কোয়েশ্চেন আসতেই পারে, এবং এই কোয়েশ্চেনগুলো এখন আসবে, এবং এগুলা সামনে আমরা আরও বুঝতে পারবো যে আসলে জামাত ইসলামী ব্যাংক নিয়ে কী করতে চায় বা কী করেছে আগে, বা এখন কি করতে চাচ্ছিল, সেগুলো হয়তো আস্তে আস্তে মানুষের সামনে উঠে আসবে। ভারতের শুভেন্দ্রর বিজয় এবং ভারতে গরু জবাই করা নিষিদ্ধই বলা যায়। আর সেখানে অনেক সহিংসতা ঘটেছে। সম্প্রতি পশ্চিম চলছে সমস্ত সীমান্তেই বলা যায়। আরেকটি বিষয় যুক্ত করব, সেটি হচ্ছে রংপুর বিভাগে যে বড় মূর্তি তৈরি করা হচ্ছে, সেটাকে ঘিরে রংপুর বিভাগ গণমাধ্যমে শোনা যায় রংপুর বিভাগ ভারত দাবি করতে পারে, বা সেখানে যারা অধিবাসী আছে হিন্দু যারা, তারা সেইভাবে চেষ্টা করছে। এই বিষয়গুলোকে আপনি কীভাবে দেখছেন? আচ্ছা, প্রথমত শুভেন্দু সাহেব যে ধরনের বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ নিয়ে, সেটা প্রথমত সেটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই।
কারণ তিনি এইভাবে করে আরেকটা দেশ নিয়ে বলার তার কোনো অধিকার নেই। এক্ষেত্রে আমি কিন্তু বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব উনি কিন্তু যথেষ্ট বাংলাদেশ নিয়ে কথা বলতে যথেষ্ট চিন্তাভাবনা করে কথা বলেন, বা সেন্ট্রাল থেকেও যখন কথা বলা হয় এই ধরনের কথাবার্তা কিন্তু আমরা শুনি না। কিন্তু শুভেন্দু সাহেবের বক্তব্যগুলো অত্যন্ত অপ্রাসঙ্গিক এবং খুব মানে একটা অ্যাটাকিং, যেটা বাংলাদেশের জন্য এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে তার দেশে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে বা যে ধরনের জিনিসপত্র হচ্ছে এগুলো আসলে ইন্টারন্যাশনাল ইস্যু। সো এটা তাদের দেশের মুসলমানদেরই সেভাবে করে এটার প্রতিবাদ করতে হবে, যেভাবে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে। তো অবশ্যই আমরা মুসলমান হিসাবে ব্যাপারটাকে ভালোভাবে নিব না। আমরা চাই যে ইন্ডিয়াতে এত মুসলিম তাদেরকে সঠিকভাবে প্রোটেকশন দেওয়া হোক, সেটা অবশ্যই মুসলমান হিসাবে আমরা বাংলাদেশ থেকে দাবি করব। কিন্তু আমরা অন্য কোনো দেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করতে চাই না। কিন্তু তারপরেও মুসলমানদের উপর নির্যাতন হলে অবশ্যই সেক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রে ভারতের সেন্ট্রাল সরকারকে এটা দেখতে হবে। আর এর বাইরে আপনি যেটা বলছেন যে রংপুরকে ইন্ডিয়া করার চেষ্টা, আমি মনে করি যে বাংলাদেশের হিন্দুরা কিন্তু বাংলাদেশি, তাদের আসলে মানে তাদেরকে ভারতীয় বলা বা এই ধরনের চিন্তা করার আসলে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা খুবই দুর্ভাগ্যজনক যে এই ধরনের চিন্তাভাবনা চলছে বা এই ধরনের কথাবার্তা হচ্ছে। সো এখানেই আমার মানে দেশে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, সবাই আমরা বাংলাদেশি। সো ধর্ম না, ধর্মের জায়গায় আমি একজন মুসলিম, আমি অবশ্যই আমার ধর্ম আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। কিন্তু একজন বাংলাদেশি হিসেবে আমি মনে করি যে একজন হিন্দুরও ইকুয়াল রাইটস আছে এবং অন্যান্য ধর্মের মানুষেরও, মুসলমানের যতটুকু রাইট আছে এই দেশে ততটুকু রাইট আছে। সো হিন্দুরা ইন্ডিয়ান হতে চায়, এই ধরনের কথাবার্তা আমি মনে করি এগুলো অতিরঞ্জিত। এই ধরনের কথাবার্তা যদি কেউ বলে তাহলে আসলে এটা খুব দুর্ভাগ্যজনক হবে। কারণ বাংলাদেশে কিন্তু আসলে এই যে সংখ্যালঘু যে বলা হয়, সংখ্যালঘু কথাটাকেই আমি খুবই অপছন্দ করি। সংখ্যালঘু বলে কিছু নাই, ধর্ম হিসাবে জাতিকে বিভক্ত করা এনডিএম সমর্থন করে না। সরকারের এই 100 দিনকে আপনি কিভাবে দেখছেন? সরকারের 100 দিনে আমি একদম বাস্তব কথা বলবো, আমরা কিন্তু সরকারের জোট সঙ্গী। আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উনি এখন মাননীয় প্রতিমন্ত্রী। সরকার আমরা আওয়ামী লীগ আমলের মতো বলবো না যে দেশে সব কিছু ঠিক চলছে। সরকার অনেক মানে অসফল সরকারকে বলা যাবে না, সরকার চেষ্টা করছে, সরকারের সদিচ্ছা আছে। কিন্তু আপনি যদি দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশ একটি জনবহুল দেশ। এই দেশে হঠাৎ করে মানুষের চিন্তাভাবনা চেঞ্জ করা যায় না। ওটা ছোট এক্সাম্পল দিই। সরকার একটা খুব ভালো কাজ করলো কি, এআই ক্যামেরা বসানোর পরে আপনি দেখলেন যে দেশে কিন্তু ডিসিপ্লিন বা শৃঙ্খলা ফিরে আসছে। এটা কিন্তু আওয়ামী লীগ 17 বছরে করেনি এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টও এটা নিয়ে কিছু করেনি, কিন্তু বিএনপি সরকার এসে করলো। আমরা জোটসঙ্গী হিসেবে এটাকে সাধুবাদ জানি। কিন্তু আপনি মানুষের মেন্টালিটিটা দেখেন, কেউ কোথাও ক্যামেরা খুলে নিচ্ছে, কোথাও আপনার ইয়ের পিছনে হাত দিয়ে এই মোটর সাইকেলের নাম্বার লুকানোর চেষ্টা চলছে। আবার আপনি দেখেন যে এর মধ্যে লোকজন কিন্তু এই পথচারী যারা, তারা কিন্তু আপনার রাস্তায় কোনো নিয়ম না মেনে তাদের মতো রাস্তা ক্রস করছেন, ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন না, আন্ডারপাস ব্যবহার করছেন না। তো এগুলো আসলে একটু সময়ের ব্যাপার। এটা কি আপনি 100 দিনে এটা ঠিক করতে পারবেন? মানুষের চিন্তাভাবনা বা তাদের যে ধরনের আচরণ, এটা চেঞ্জ করতে অনেক সময় লাগবে। তো গভর্নমেন্টের সদিচ্ছা আছে। এখানে আপনি আরও 2-3টা ইস্যু আনতে পারেন, যেমন তেলের দাম বৃদ্ধি। দেখেন গভর্নমেন্ট কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেছিল যে তেলের দাম না বাড়াতে, এবং আশেপাশে সব দেশে যখন অনেক বেশি বেড়ে গিয়েছিল তখন একমাত্র বাংলাদেশ এবং ইন্ডিয়ায় ছিল যারা তেলের দাম বাড়ায়নি। কিন্তু লাস্টে সিন্ডিকেট কন্ট্রোল করতে ব্যর্থ হতে তেলের দাম কিছুটা বাড়াতে হলো। তো আপনি এখন কোয়েশ্চেন করবেন যে সিন্ডিকেট ভাঙতে পারলো না, এখানে কিন্তু সরকারের ব্যর্থতা আছে। সরকার একটা নতুন সরকার, তাদেরকে একটু সময় দিতে হবে। তারা যদি 1 বছর পর 2 বছর পরও না ভাঙতে পারে তখন আপনি তাদেরকে ব্যর্থ বলতে পারবেন। কিন্তু এই মুহূর্তে আপনি বলতে পারেন তারা সফলতার মুখ দেখে নাই, তাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু এই সীমাবদ্ধতা কিন্তু আমরা স্বীকার করে নিচ্ছি যে এখানে সীমাবদ্ধতা আছে। এবং জোটসঙ্গী হিসাবে আমি ওপেনলি বলবো যে সরকার অনেক কিছু, যেমন দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। দিন শেষে কিন্তু মানুষ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অল্প কিছু জিনিস চায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, একটু ইলেকট্রিসিটিটা ঠিক মতো চায়, রাস্তায় একটু নিরাপত্তা চাই। এই জিনিসগুলো দিলে কিন্তু জনগণ খুশি। কিন্তু এটাই হয়তো আমরা কোনো সরকারই দিতে পারেনি। আমরা আশা করব বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার চিন্তাভাবনা খুব সুন্দর, খুব পরিচ্ছন্ন এবং ওনার মধ্যে কোনো আত্মম্ভরিতা নাই। ওনাকে আপনি কখনো দেখবেন না যে উনি অ্যারোগেন্টলি কথা বলছেন। আগের ফ্যাসিস্ট সরকারের আমলে আপনারা দেখেছেন যে শেখ হাসিনা কী ধরনের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলতো। সেখানে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি খুবই অ্যামিকেবল পার্সন, অমায়িক মানুষ। তো উনি ভালো একটা নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশাই কিন্তু আমরা করছি ইনশাআল্লাহ। এবং এর মধ্যে লাস্ট একটা জিনিস বলবো যে আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, ওনার উপরও কিন্তু দেশের বড় একটা দায়িত্ব। এই যে প্রাইমারি এডুকেশনটাকে যদি ইনশাল্লাহ ঠিক করা যায়, তাইলেই কিন্তু মানুষের মধ্যে অনেক চেঞ্জ আসবে। সো ওইটা সময় লাগবে। 17 বছর ধরে যে পিছিয়ে গিয়েছি আমরা, আপনি দেখেন এই যে এই ফেসবুকে গালাগালির কালচার, মানুষের মধ্যে মানুষকে মানে ছোট করার প্রবণতা, মানুষের পিছনে মানুষ লেগে থাকা, এটা কিন্তু গত 17-20 বছরেরই ফলাফল। তার আগে কিন্তু এতটা খারাপ অবস্থা ছিল না। সো আওয়ামী লীগ যে রাজনীতিকে কলুষিত করেছে, সেখান থেকে বের হতে একটু সময় দিতে হবে। আমি এই জন্য মানে ব্যর্থ বলবো না, আমি অসফলও বলবো না, আমি বলবো যে এখন পর্যন্ত সফল হতে পারেনি সরকার।